হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, আবার রোজা চলে এসেছে। গত বছরের ঠিক এই সময়ে আমি একটা চ্যালেঞ্জ শুরু করেছিলাম প্রত্যেকদিন গল্প দেওয়ার। জানি না এবার সেটা পারবো কি না, তবে আশা করছি সবার রোজা বেশ ভালো কাটবে এবং আমিও চেষ্টা করব প্রতিদিন একটি করে গল্প দেওয়ার। জানি না কতটুকু সফল হব। যাই হোক, সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমাদের খুব পরিচিত একটা জায়গা সাজেক নিয়ে, সাজেকের ট্যুর থেকে একটা গল্প শেয়ার করছি। আমি রিসেন্টলি সাজেক থেকে ঘুরে এসেছি, যদিও আমি এমন কোনো কিছু ফেস করিনি। আপনাদের সাথে যদি সাজেক বা কোনো ট্যুরিস্ট স্পট থেকে এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে আমাকে চাইলে জানাতে পারেন, আমি সেটা শেয়ার করতে চেষ্টা করব। তাহলে দেরি না করে গল্পে চলে যাচ্ছি। রাত প্রায় 1টা, মামার টঙে বসে গিটারে টুংটাং করছিলাম। রনি পাবজিতে খিস্তে দিচ্ছিল আর তনয় তার প্রেমিকের সাথে রোজকার মতো চুপচাপ ভিডিও কলে কানেক্টেড। মোশারফ ভাই একটা ভিডিও দেখিয়ে বললেন, দেখ সাজেক, চল ঘুরে আসি। আমি হ্যাঁ কালই চলেন, মজার চলে। শুভ বাইকার গ্রুপে মেসেজ দিলাম। তা আমি বললাম মানে? শুভ বলল, বললি না কাল যাচ্ছি আমরা। তনয় বলল যে সিরিয়াসলি? রনি জিজ্ঞেস করলো যে কোনো সমস্যা কি না। তনয় তখন বলল যে আমার সেফটি গার্ড নেই, আমার 2 সেট আছে। শুভ বলল যে ব্যাস সমাধান। গ্রুপে লিখে দিলাম ভোর 5:15 পেট্রোল পাম্প বাইপাস থেকে যাত্রা শুরু করব। সবাই ওখানেই আসবে 5টায়। এরপর আমার বাপের জন্য অপেক্ষা করা হবে না। মোশারফ বলল, তাহলে সবাই বাসায় চলে যা, বাইক চেক দে, ব্যাগ প্যাক কর। ঠিক আছে ভাই। বাসায় যা কেক আর পিলিয়ন হবে সেটা ঠিক করে দিচ্ছি, কারণ একা এত রাস্তায় রাইড সম্ভব না, সুইচ করে চালাতে হবে। সচরাচর আমাদের সব ট্যুর প্ল্যান এই জায়গাতে এমন আচমকাই হয়। রাতে মাত্র 2 ঘন্টা ঘুম, ভোরবেলা উঠে পেট্রোল পাম্পে। একটা বাইকে 16 জন, কিন্তু উপস্থিত 15 জন, একজন অনুপস্থিত। খুঁজে দেখি ফয়সাল নেই। 5:13। শুভ সিগারেট ধরিয়ে চাবি আমজাদের হাতে দিয়ে বলল, স্টার্ট দিয়ে রাখ, ইঞ্জিন হিট হোক। 15:15 রওনা। বলতে বলতেই ফয়সাল দৌড়ে দৌড়ে এসে হাজির। সবার ব্যাগ একটা, ওর ব্যাগ 2টা। মোশারফ ভাই গেল রেগে। আসলে ওর দ্বিতীয় ব্যাগ ছিল বড় দুটো টেন্ট। ওর নাম অবশ্য তাম্বু ফয়সাল। সার্কেলের ফয়সাল 2টো ছিল, একটা লয়াল ফয়সাল আর একটা তাম্বু ফয়সাল। রনি বলল যে ভাই, ও তো আদির সাথে, টেন্ট আনলো যখন নিয়ে নি, কাজেও আসতে পারে। তা আমি বললাম যে তো আমরা কটেজ নিলাম কেন? টেন্ট দিয়ে লাভ কি? স্লিপিং ব্যাগ আছে? এই শীতে টেন্টে থাকতে পারবি স্লিপিং ব্যাগ ছাড়া? তা আদি বলল যে যা আছে তোল ভাই, অলরেডি 5:16। মোটামুটি সব ব্যাগ ডিস্ট্রিবিউশন করে মোশারফ ভাই কিছু ডিরেকশন দিলেন। তারপর আমরা রওনা দিলাম। যাত্রাপথে খুব একটা সমস্যা হয়নি, তা ঠিক নয়। প্রথমত আমি সচরাচর না ঘুমালেও আমার দিনে ঘুম মোটেই আসে না। আমরা যখন খাগড়াছড়ি পার করেছি তখন প্রায় সকাল 9টা বাজে। উঁচু বাজার পার করে যখন আমরা সাজেকের পথে, কেমন যেন আমার শরীর অসাড় হয়ে পড়ছিল। পুরো শরীরে আমার মনে হচ্ছিল যেন অন্য কেউ ভর করে আছে। ঝিম ধরে আসছিল। আগে অনেকবার টোটাল না ঘুমিয়ে লং রাইড দিয়েছি, কিন্তু এবারই প্রথম এমন হচ্ছে। সামনে রাস্তা, ডানে বাঁক নিয়ে 110 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতে হবে। আচমকাই আমার সামনে সব ব্ল্যাঙ্ক হয়ে গেল। জোরে একটা ঝাঁকুনি খেলাম, আমার আর কিছু মনে নেই। প্রায় 2 মিনিট পর দেখি আমি বাইকে বসা। যে ডিরেকশনে যাচ্ছিলাম তার উল্টো দিকে বাইক ঘোরানো। সবাই এসে দাঁড়িয়েছে, আমাকে পানি দিল। মুখে পানির ঝাপটা দিয়ে অল্প পানি খেয়ে সেই টার্নিংয়ে থাকা নির্দিষ্ট এক লোকের দোকানে বসে সিগারেট ধরালাম। দোকানি বলল, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছত? নমামো আত্মন মনত নাই, মাথা ঘুরে উঠতে লয়ে বেতান বলে আমার দিকে বাঁশের হুক্কো ঠেলে দিলেন। গুড় আর তামাক পাতার কম্বিনেশনে ছিলম বানানো। টান দিতেই কেমন যে গা ঝাড়া দিয়ে উঠল। আমি কিছুক্ষণ হুক্কা টানলাম, এর মধ্যেই ওই লোক চা নিয়ে হাজির। সবাই চা খেয়ে পানি কিনে নিল। আমার শরীর মোটামুটি ফিট এখন।
তন্ময় ভাই বলল যে ভাইদন ঠিক আছস তুই? আমি বললাম যে বিপি ফল করেছিল মেবি। তনয় বলল যে চাবি দিয়ে আমি ড্রাইভ করি, তুই চালাইস না। আমি চাবিটা ওকে দিয়ে উঠে দাঁড়ালাম। বিল দিয়ে যাত্রা শুরু। দ্বিতীয়ত আদি আর মুন্নার বাইক ঠিকঠাক চলছিল, কিন্তু 14 কিলো মাইলস্টোন পার করার পর দুজনেই ব্রেক ফেল। আমাদের টিমের জাহাঙ্গীর ভাই বাইকের টুকটাক কাজ জানতো, উনি চেক করে দুটো বাইক ঠিক করে দিল। আবার আমরা যাত্রা শুরু করি। তৃতীয়ত গ্রুপের সবচেয়ে এক্সপার্ট রাইডার মোশারফ ভাই 9 কিলো মাইলস্টোন পার করার পর উপর রাস্তা থেকে নিচে প্রায় 50 ফিট রাস্তা গড়াতে গড়াতে পড়ে গেল। বাইক উপরে রাস্তার ধারের জংলি লতা আর গাছে আটকে গেল, না হয় আমাদেরও ক্ষতি হতো বাইক নিচে পড়লে। চতুর্থত মেহেরাজের বাইক স্টার্ট অফ হয়ে যায় রানিং অবস্থাতেই, কোনো মতে স্টার্ট নিচ্ছিল না। জাহাঙ্গীর ভাইও ব্যর্থ। দুটো বাইক নিয়ে আবার রিটার্ন গেলাম উঁচু বাজার। সেখান থেকে বাইকের মিস্ত্রি নিয়ে আসলাম আমাদের বাইক চাপিয়ে। এরপর অনেকক্ষণ খতিয়ে দেখে আবিষ্কার করলো অয়েল ফিল্টারের সমস্যা। তার ব্যাগ থেকে পুরনো আরেকটা ফিল্টার লাগিয়ে দিয়ে কোনো মতন কাজ চলার অবস্থা করে দিল। তাকে আবার উঁচু বাজার দিয়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম। মোটামুটি এসব নানান সমস্যা ফেস করে যখন আমরা সাজেকে পৌঁছে চেক ইন করলাম, তখন দুপুর 12:25। সবাই তড়িঘড়ি করে গোসল করে চলে গেল নামাজে। আমি ওয়াশরুম খালি না পেয়ে একটু গুছিয়েছিলাম, একটু শুয়েছিলাম। ঘুম ভাঙে প্রায় বিকাল 5:30টায়। শুভ আমার পিঠ চাপড়াচ্ছে আর বলছে, এত দূর কি ঘুমাতে এসেছিস? ওঠ। মোশারফ ভাই বললেন, এই তুই নাস্তিক নাকি? জুমার নামাজটা পড়লি না যে? আমি বললাম যে ভাই খারাপ লাগছিল বেশি। রনি বলল যে আমাদের এক রাউন্ড ঘোরা শেষ। তনয় বলল চলো আমরাও ঘুরে আসি। মোশারফ ভাই বলল, ও যে সকাল থেকে না খেয়ে আছে সে খবর আছে? এই ওঠ, আর এলায় থাকিস না। আমি উঠে ওয়াশরুমে গিয়ে নিজের চেহারা নিজে চিনতে পারছিলাম না, কেমন যেন লাগছিল সব। কোনো মতে গোসল করে বের হলাম। খাবার রুমে নিয়ে এসেছে তনয়। খেয়ে ভাবলাম ঘুরে আসি। বের হতে হলে মোশারফ ভাই বলে, এখনই বের হইস না, একটু পর সবাই চা খেয়ে একসাথে বের হব। এটা বলে তিনি রুমে চলে গেলেন। মোশারফ ভাই বলে, এখন বের হইস না। তবে এটা বলে তিনি রুমে গেলেন। তখন রুমে আমি আর তনয়। আর উনি বের হতেই রনি দরজা খুলে মাথা ঢুকিয়ে বললেন, জলদি আয়, জলদি আয়। আমি বললাম, কি হয়েছে? রনি বলল, আয় জলদি। তনয় বলল, চল দেখি কি দেখায়। বের হয়ে দেখি একটা কাপল। লোকটার বয়স প্রায় 45 থেকে 50 বছর হবে। মেয়েটার বয়স 20 থেকে 22 বছর বয়স। মোটামুটি হতাশ হলাম কাপলটা দেখে। আমাদের রুমের সামনে রুমে উঠছে তারা। রুমে এসে অনেকক্ষণ হাসাহাসি করলাম সেসব নিয়ে। একটু পরে শুভ এসে বলল, বের হো সবাই। আমরা বের হয়ে চা খেয়ে চলে গেলাম হেলিপ্যাডে। একসাথে বসে গান, আড্ডা। আমি সিগারেট খেলেও মোশারফ ভাই আর জাহাঙ্গীর ভাইয়ের সামনে খেতাম না। দুজনেই ধার্মিক মানুষ এবং খুবই ভালো মনের মানুষ। আমি হেলিপ্যাড থেকে নিচে নেমে দেখি আশেপাশে খুব একটা মানুষ নেই, কুয়াশা আর পূর্ণিমার মিশ্রণ। আমি নিচে দোলনাটায় গিয়ে বসলাম। সিগারেট শেষ করে উঠতে মন চাইল না। জায়গাটা কেমন যেন মোহনীয় ছিল। ফোনে গান ছেড়ে আমি চোখ বন্ধ করে দোল খাচ্ছি আর অতীতের কিছু কথা মনে করছিলাম। এরই মাঝে আটকে উঠে আচমকা পেছন থেকে একটা মেলে কণ্ঠে, এই যে শুনছেন? ডাক শুনে আমাকে বলছেন? জি জি বলুন। কিছু মনে করবেন না, এখানে আর বসার জায়গা নেই, আমি কি দোলনায় বসতে পারি? আমি একটু হাসি দিয়ে বললাম, এই দোলনা আমার পৈতৃক সম্পত্তি না, আপনি চাইলেই বসতে পারেন। বলেই আমি বাঁ দিকে চেপে বসলাম। একদম ডানে জড়সড় হয়ে মেয়েটা বসলো। মাঝে আরও একজন আরামসে বসে যেতে পারবে। তারপর আমি আবার আগের মতো গানে মনোযোগ দিলাম। একটু পর সিগারেট বের করলাম, ধরাতে যাব। এটা কি এখন খুব বেশি প্রয়োজন? আমি বললাম যে খুব। আমার সিগারেট স্মেল সহ্য হয় না। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে।
তো মেয়েটা বললো যে রেগে যাচ্ছেন কেন, মন খারাপ কি আপনার একা হয়? তো আমি বললাম যে আমি সিগারেট ধরাবো। আচ্ছা আপনার নাম? তো মেয়েটা জিজ্ঞেস করলো যে কেন? তারপরে বললো যে আমি অবন্তী। তো বলি সিগারেট ধরালাম আর পেছন থেকে তনয়ের ডাক, কী রে সবাই উপরে, তুই একা এখানে কি করিস? আয়, সিগারেটটা শেষ করে আসছি। ডানে তাকিয়ে দেখি মেয়েটি নেই। আশেপাশে পূর্ণিমায় সব জল জল করছে, আর আর্মি ওয়াচ টাওয়ারের লাইটটা রাস্তার দিকে ফোকাস করা। আমি সিগারেট টানতে টানতে চারদিক খুঁজে কোথাও মেয়েটার অস্তিত্ব পেলাম না। হয়তো চলে গেছে রাগ করে, কিন্তু এত দ্রুত? এই ছিল আজকের প্রথম ঘটনাটি। সাজেকের এরকম কিছু ঘটনা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আরও কিছু ভৌতিক ঘটনা আমি শেয়ার করেছিলাম, চাইলে শুনে আসতে পারেন। আর যারা আমার কাছে ঘটনা লিখে পাঠাতে চান তারা চাইলে আমার ইউটিউবের চ্যানেল বক্সেও লিখে পাঠাতে পারেন। আর আমি চট্টগ্রামের ভাষা বা এইভাবে কোনো ভাষায় পারদর্শী না, সো আমি ওইখানে থাকা যে কথাগুলো বলেছি সেটাতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেক দিন পর আমি গল্প বলতে এসেছি। আজকে আমি যদিও খুবই টায়ার্ড, তো কেমন যেন একটু আটকে আটকে যাচ্ছে। যারা আমার কাছে গল্প লিখে পাঠাতে চান, অথবা আপনার যে ফ্রেন্ডরা বা আপনার আশেপাশে কেউ যদি এরকম ভূতের গল্প শুনতে পছন্দ করে অথবা গল্প শেয়ার করতে চায়, তাহলে চাইলে আমার আইডিটাকে শেয়ার করে দিতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের রোজা ভালো কাটুক এই কামনায় আজকের মতো ঘটনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।